স্বাগত দুপুর 2টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে সঙ্গে আছি সঞ্চয় মজিদ তমা এবং আমি আলী আশরাফ। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। আর 4 ঘন্টা পর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন, জয় নির্ধারণী রাজ্যে ভোট টানতে শেষ মুহূর্ত কাজে লাগালেন ট্রাম্প ও বাইডেন। এমএলএম ব্যবসার ফাঁদে 22 লাখ গ্রাহকের 268 কোটি টাকা হাতিয়েছে এসপিসি ওয়ার্ল্ড। গ্রেপ্তার 6, টাকা উদ্ধারের চেষ্টায় পুলিশ। জেলে জাতীয় 4 নেতা হত্যার 10 আসামির সাজা কার্যকর হয়নি এখনো, খুনিদের ফিরিয়ে আনার কাজ চলছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে যন্ত্রপাতি কেনায় অনিয়ম করে বিপুল টাকা আত্মসাৎ, এক ঠিকাদার 5 প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা। অক্টোবরে আবার কমেছে রপ্তানি আয়, লক্ষ্যমাত্রার চেয়ে 6% কম রপ্তানি, তবে পাট পণ্য খাতে আয় বেড়েছে 39.5 ভাগ। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আজ। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হবে ভোট গ্রহণ। শেষ কয়েক ঘন্টার প্রচারে ব্যস্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। ব্যাটল গ্রাউন্ড নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানে সমাবেশ করছেন ট্রাম্প, আর চূড়ান্ত সময়ে প্রচারণায় পেনসিলভানিয়া এবং ওহাইওকে বেছে নিয়েছেন বাইডেন। ভাগ্য নির্ধারণের লড়াই শুরুর আগে শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ের মরিয়া চেষ্টা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট জো বাইডেনের। জয় পরাজয় নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড রাজ্য নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেনিয়া, উইসকনসিন ও মিশিগানে প্রচার চালাচ্ছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। একই সাথে নির্বাচনী কারচুপি রোধে আবারও আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। পেনসিলভেনিয়া এবং ওহাইওতে চূড়ান্ত প্রচারে গিয়ে করোনা মোকাবেলায় ব্যর্থতাসহ বিভিন্ন ইস্যুতে আবারও ট্রাম্পের সমালোচনায় মুখর হয়েছেন বাইডেন। এ সময় ট্রাম্পকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পোষ্য বলে কটাক্ষ করেন ডেমোক্র্যাট প্রার্থী। বাইডেনের সমর্থনে পিটসবার্গের সমাবেশে যোগ দেন লেডি গাগা। আর ফিলাডেলফিয়ায় বাইডেনের রানিং মেট কমলা হ্যারিসকে সমর্থন দেন সঙ্গীতশিল্পী জন লেজেন্ড। এদিকে নিউ ইয়র্কে চূড়ান্ত ভোটের আগে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর 36,000 সদস্য। অনেককে নিজ উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা নিতে দেখা গেছে। নির্বাচনকে ঘিরে সহিংসতা লুটপাট রোধেই এই পদক্ষেপ। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন নির্বাচনের বিষয়ে আলোচনা করতে রাজধানীর মতিঝিল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজকর্মী হাসানুজ্জামান হাসান। জনাব হাসানুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে আপনার কাছে জানতে চাই যে মার্কিন নির্বাচনের এবারে উত্তাপ আপনি কেমন দেখছেন, আর এর আগে যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচন থেকে এবারে নির্বাচনের পরিবেশ আপনি কিছুটা আলাদা মনে করছেন কিনা? হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? যে শুনতে পাচ্ছি। নির্বাচনের পরিবেশ তো একটা মহারণ, একটা যুদ্ধ। আমাদের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে আমি আজকে 27 বছর প্রবাসী, আমি এমন আভাস কখনো দেখিনি। আপনি দেখেছেন আজকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছে এবং বিভিন্ন স্টেটে ইনক্লুডিং নিউ ইয়র্কে বিভিন্ন দোকান বাসার মধ্যে সামনে কার্ড দেওয়া হচ্ছে যে এখানে একটা মারামারি লাগতে পারে, মানে যেটা প্রায় আমরা কখনো কল্পনাই করতে পারি না। যে আরেকটি বিষয় যে গতবারের চেয়ে এবার আগাম ভোট অনেক বেশি পড়েছে, এটির কি কারণ বলে আপনি মনে করেন? এই আগাম ভোট পড়েছে মানুষের সচেতনতা। আজকে পর্যন্ত আপনার 99.5 মিলিয়ন মানে 9.5 কোটি লোকের বেশি ভোট দিয়েছে। যদি 2016 সাল ধরেন ভোট, লাস্ট ভোট, তার 73% অলরেডি কাস্ট হয়ে গেছে। মানুষের সচেতনতা, আমি এইভাবে বলি যে আপনারা একটা খুব ভালো একটা রেজাল্ট দেখতে পারবেন। মানুষ এবার
একটা গ্রুপ যে নিষ্পেষিত হচ্ছিল, একটা গ্রুপকে যে সাপ্রেস করা হচ্ছিল, দেখা যাচ্ছে মাইনরিটি গ্রুপটা দলে দলে ভোট দিচ্ছেন। তো ভোটের এবং কালকেও দেখা যাবে একটা রেকর্ড সংখ্যক ভোট হবে। এখন পর্যন্ত যদিও বাইডেন এগিয়ে আছে এই এই এক্সিট পোলে যে ভোটগুলো আগাম হয়েছে, কিন্তু কালকে দেখা যাবে যে ট্রাম্পের পক্ষে ভোট বেশি পড়বে। ওনারা ওই দিন ভোট রিপাবলিকানরা বেশি দেন এবং ফলাফলটা খুব উত্তেজনাপূর্ণ হবে বলে মনে করছি। এবারে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে নির্বাচনের আগেই দুই পক্ষই আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন এবং সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে বিভিন্ন জায়গায় দোকানগুলোর সামনে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হোয়াইট হাউসের সামনে দিয়েও কিন্তু বেড়া দেওয়া হয়েছে। এটি আসলে এবারকার নির্বাচনের একটু আলাদা রকম পরিবেশ মনে হচ্ছে কিনা? আমি আপনাকে বললাম, আমি 27 বছর যুক্তরাষ্ট্র প্রবাসী থাকি। আমি এমন পরিবেশ কখনো দেখিনি এবং সত্যিকারে ঠিকই বলেছেন যে হোয়াইট হাউসের সামনেও একটা আলাদা ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে ওয়াল দিয়ে। তারা আশঙ্কা করছে কোনো রকম হামলা হবে কিনা। আমরা জানেন নিউ ইয়র্ক টাইমস বলেছে যে ট্রাম্প একটা প্রিপারেশন নিয়ে রেখেছে, রাত 11টা-12টার মধ্যে উনি নিজেকে জয়ী ঘোষণা করবেন এবং একটা টানটান উত্তেজনা চলছেন। কারণ এবারে নির্বাচনটা আমাদের ইমিগ্রেন্টদের জন্য একটা বাঁচা মারার লড়াই। ইমিগ্রেন্ট আমাদের পুরা দেশের অর্থনীতির জন্য বাঁচা পড়ার লড়াই। এবং আপনি লক্ষ্য করবেন কোভিড-19 যেটা চরমভাবে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। আমি সাধুবাদ জানাই বাংলাদেশকে। বাংলাদেশ সরকার এটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেছে, অথচ আমরা একটা উন্নত দেশে বসবাস করি, সেখানে কিন্তু উনি ব্যর্থ হয়েছে। তো এগুলি মানুষের একটা ক্ষোভ দেখা যাচ্ছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশের কোনো তথ্য ওনার কাছে আছে কিনা আমি এখনই বলতে পারছি না। এবার ট্রাম্প বা বাইডেন যেই জয়ী হোক, অভিবাসন নিয়ে কোনো নতুন ধরনের কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা? জানেন, বাইডেনের যে উপদেষ্টা আছে সিনিয়র অ্যাডভাইজার জেসন মিলার, সে ভীষণ বর্ণবাদ বিরোধী এবং অভিবাসন বিরোধী। সে 2 সপ্তাহ আগেই বলেছে যে আমরা অভিবাসন নীতি অনেক কঠিন করব। আপনি জানেন আমার যুক্তরাষ্ট্রে আমরা প্রায় 10,000 বাংলাদেশি যারা সিটিজেনশিপের জন্য ওয়েট করছি, তারা কিন্তু ভোট দিতে পারতো। আপনি জানেন এখন এই কোভিডের নামে উনারা এই ইমিগ্রেশন সিস্টেমটা আপাতত বন্ধ রেখেছে। তো ট্রাম্প যদি আসেন, আমি আশঙ্কা করি এমন কোনো সহিংসতা হবে না। যুক্তরাষ্ট্র গণতন্ত্রের শেষ রক্ষা কবচ যুক্তরাষ্ট্র। তবে ইমিগ্রেশনের জন্য অনেক অসুবিধা হবে এবং আমরা বাধার সম্মুখীন হব যারা আমরা ইমিগ্রেন্ট আছি। আরেকটি বিষয় জানাবেন, ট্রাম্প কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে নির্বাচনের পরের দিন কোনো ভোট গণনা করা যাবে না। সেক্ষেত্রে দূর থেকে যে সমস্ত ব্যালট বক্সে আসে সেগুলো গণনা করাও তো একদিন সময় বেশি লাগে। তো সেক্ষেত্রে তো একটা বড় ধরনের ঝামেলা হতে যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে একটা উদাহরণ দেই। আমি বাংলাদেশ থেকে আমার মেইলের মাধ্যমে, নট ইমেল, এখানে একটা মানুষের মধ্যে ধারণা আছে যে ইমেলে বোধহয় ভোট দেয় না, ইমেলে কোনো ভোট হয় না। এইটা আমি পোস্ট মেইলের মাধ্যমে ভোটটা পাঠিয়েছি। আমি কিন্তু ভোট পাঠিয়েছি অনেক আগে এবং আমি ভোটটা কিন্তু কালকের ভোটের আগেই দিয়েছি। তো আমরা সবাই আশা করি যে ভোটটা অবশ্যই আমার গণনা হবে, কিন্তু ওনার কথা হলো ওনাকে রাতের মধ্যে ডিক্লেয়ার দিতে হবে। যেমন পেনসিলভেনিয়া, এইটাতে 3 দিন ধরে গণনা হয়। সারা দেশে সারা পৃথিবীতে সেনাবাহিনীরা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের ভোটগুলো দেরিতে যায়। হয়তো সেই ভোটগুলো দিয়ে জয় পরাজয় নির্ধারণ হবে না, কিন্তু আপনাকে ভোট কাউন্ট করতে হবে। আমেরিকার মতো দেশে যদি ভোট কাউন্ট না হয়, তাহলে সারা পৃথিবীতে ওনারা কিভাবে দাবি করে ওনারা গণতন্ত্রের দেশ। আমি আমার ভোটটাও মেইল ইন ব্যালটের মাধ্যমে আমি পাঠিয়ে দিয়েছি। জি, আরেকটি বিষয় যে এই ম্যানহাটনের দোকানপাটের সামনেও কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে, নানান রকমের ব্যবস্থা তারা নেওয়া হয়েছে। এই বিষয়টি আসলে কেন নেওয়া হচ্ছে? আচ্ছা বলি, ম্যানহাটন বা নিউ ইয়র্ক রাজ্য, 50টা রাজ্যের মধ্যে নিউ ইয়র্ক একটা স্টেট। নিউ ইয়র্কে কোনো সম্ভাবনা নাই ট্রাম্প জিতবেন, ওইটা ব্লু স্টেট। ওইখানে 1:3, একটা রিপাবলিকানের এগেইনস্টে 3টা ডেমোক্রেট। এটা ব্লু স্টেট, এটা বাইডেনের কলামে যাবে। 27টা ইলেকটোরাল ভোট। এটা নেওয়া হয়েছে যে সারা দেশের একটু বামপন্থী শহর ওইটা, সারা দেশে যদি একটা অরাজকতা সৃষ্টি করে,
তখন অনেকে হয়তো ঘরে বসে থাকবে না, সেই ক্ষেত্রে দোকানপাটে হামলা হতে পারে। আপনারা দেখেছেন ব্ল্যাক লাইফ ম্যাটারের সময় যেসব জিনিস হয়েছে, কিছু উশৃঙ্খল লোক। ব্ল্যাক লাইফ ম্যাটার যে আন্দোলনটা, এটা কিন্তু যারা কালোদের পক্ষে আন্দোলন করেছে তারা এসব করে নাই, কিছু সুযোগ সন্ধানী লোক। এইটার কারণে সাবধানতা অবলম্বন করে ওনারা এই দোকানে দোকানে এইসব করছে। এটা আমি প্রথমেই বলেছি আপনাকে। যে জনাব হাসানুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রচলিত নিয়ম অনুসারে নির্বাচনে যে প্রার্থী বেশি ভোট পান তিনি ক্ষমতায় যান। তবে মার্কিন নির্বাচন পদ্ধতি প্রচলিত এই নিয়মের চেয়ে কিছুটা জটিল। এখানে জনগণের ভোট বেশি পেয়েও কেউ প্রেসিডেন্ট নির্বাচিত নাও হতে পারেন। প্রেসিডেন্ট হওয়া বা না হওয়ার বিষয়টি নির্ভর করে তিনি কতগুলো ইলেকটোরাল ভোট পেয়েছেন তার উপর। দিন শেষে যার ঝুলিতে 270টি ইলেকটোরাল ভোট থাকবে, শেষ হাসি হাসবেন তিনি। 2016 সালের নির্বাচনে 306টি ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের চেয়ে প্রায় 30 লাখ ভোট কম পেয়েছিলেন। ভোট বেশি পেয়েও শেষ পর্যন্ত ক্ষমতার মসনদে বসতে পারেননি হিলারি। 2000 সালে রিপাবলিকান প্রার্থী জর্জ ডব্লিউ বুশের চেয়ে 5 লাখের বেশি ভোট পেয়েও প্রেসিডেন্ট হতে পারেননি ডেমোক্র্যাট প্রার্থী অ্যাল গোর। সেবার জর্জ বুশ 271 ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। মার্কিন নির্বাচনী প্রক্রিয়ার এই জটিলতার কারণে জয় পরাজয় নির্ভর করে একজন প্রার্থী মোট কতগুলো ইলেকটোরাল ভোট পেয়েছেন তার উপর। যুক্তরাষ্ট্রে প্রতিটি রাজ্যের জন্য সংরক্ষিত রয়েছে বিভিন্ন সংখ্যক ইলেকটোরাল ভোট। দুটি ছাড়া সব রাজ্যের নিয়ম হলো, যিনি জনপ্রিয় বা সাধারণ মানুষের ভোট বেশি পাবেন তিনি রাজ্যের সব ইলেকটোরাল ভোট পাবেন। সব মিলে যিনি 270 ইলেকটোরাল ভোট পাবেন তিনিই হবেন পরবর্তী প্রেসিডেন্ট। এ কারণে প্রার্থীদের কাছে কিছু কিছু অঙ্গরাজ্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলোকে বলা হয় ব্যাটেল গ্রাউন্ড স্টেট বা নির্বাচনী রণক্ষেত্র। ইলেকটোরাল কলেজ পদ্ধতি অনুযায়ী যেসব রাজ্যে জনসংখ্যা বেশি সেখানে ইলেকটোরাল ভোটও বেশি। ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউ ইয়র্ক, ইলিয়ন, পেনসিলভানিয়া, ওহাইও, জর্জিয়া, মিশিগান, নর্থ ক্যারোলাইনা, নিউ জার্সি, এই 11 রাজ্যেই রয়েছে 270টি ইলেকটোরাল ভোট। তাই এই রাজ্যগুলোতে যিনি জয় পাবেন তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া অনেকটাই নিশ্চিত। প্রথাগতভাবে মার্কিন নির্বাচনে বেশিরভাগ রাজ্যেই নির্দিষ্ট কিছু দলের পক্ষে ভোট দিয়ে থাকে। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ রাজ্যগুলো রেড স্টেট ও ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ রাজ্যগুলো ব্লু স্টেট নামে পরিচিত। অল্প কিছু রাজ্য রয়েছে যাদের সুইং স্টেট বা বেগুনি রং দিয়ে চিহ্নিত করা হয়। এরকম রাজ্য রয়েছে 12টি। শেষ পর্যন্ত এই রাজ্যগুলোই নির্বাচনে জয় পরাজয়ের মূল ভূমিকা রাখে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নানা কারণে একাধিক ইতিহাস করতে যাচ্ছে। নির্বাচনে প্রবীণতম না ইমপিচমেন্টের দোরগোড়ায় যাওয়া ব্যক্তি প্রেসিডেন্ট হচ্ছেন, সেটি এখন সবচেয়ে বেশি আলোচনায়। দুই প্রেসিডেন্ট প্রার্থী ছাড়াও ইতিহাস করার অন্যতম কারণ হলো এবারই রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে দেশটিতে। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বড় চমক ছিলেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। ব্যবসায়ী পরিচয় পেছনে ফেলে যুক্তরাষ্ট্র তথা গোটা বিশ্বের সামনে তিনি আবির্ভূত হন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে। অনেকেই ভেবেছিলেন মনোনয়ন পেলেও শেষটায় হয়তো হিলারির মতো প্রার্থীর বিপক্ষে ঠিক পেরে উঠবেন না ট্রাম্প। সব হিসাব পাল্টে দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। প্রথম ধাপ শেষ করে এবার লড়ছেন দ্বিতীয় মেয়াদের জন্য। মাঝে পার করেছেন অভিশংসনের ঝুঁকিও। এবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের শুরুটাও কঠিনই ছিল। এক কথায় ফেব্রুয়ারিতেও তিনি ছিলেন হোয়াইট হাউসের দৌড়ে একজন পরাজিত ব্যক্তি। বিভিন্ন পর্যায়ের প্রাইমারিতে প্রার্থী বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতাতেও তাকে রীতিমতো বেগ পেতে হয়েছে। কিছুটা অনিশ্চয়তার মধ্য দিয়ে শুরু হলেও আগস্টে দলের চূড়ান্ত মনোনয়ন পান ৭৭ বছরের জো বাইডেন। প্রায় ৫০ বছরের রাজনৈতিক কেরিয়ারে প্রেসিডেন্ট পদের জন্য তার তৃতীয় প্রচেষ্টা পূর্ণ হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে প্রবীণতম প্রেসিডেন্ট। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ইতিহাসে প্রথমবার আমেরিকার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়ছেন ভারতীয় বংশোদ্ভূত নারী কমলা হ্যারিস। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কৃষ্ণাঙ্গ সিনেটর কমলাকে রানিং মেট হিসেবে বেছে নেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ৩রা নভেম্বর বাইডেন জয় পেলে কমলা হবেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের কোনোটি থেকেই এর আগে অশ্বেতাঙ্গ কোনো নারী প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করেনি। হোয়াইট হাউসে যাওয়ার লড়াইয়ে কমলা হ্যারিসের এটি দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের স্বপ্ন দেখেছিলেন তিনি, তবে দলীয় ভোটে জো বাইডেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার। সেই বাইডেনই এবার রানিং মেট হিসেবে বেছে নেন কমলাকে। টুইট বার্তায় তাকে সাহসী যোদ্ধা ও জনগণের সেরা সেবক উল্লেখ করেন তিনি। কমলার জন্ম ভারতের চেন্নাইয়ে। মা শ্যামলা গোপালন ছিলেন ক্যান্সার গবেষক, আর বাবা জ্যামাইকান ডোনাল্ড হ্যারিস স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কমলার পড়ালেখা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। 2003 সালে সেন্ট ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নির পর 2010 সালে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসাবে নির্বাচিত হন তিনি। বরাবরই তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম সমালোচক। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এমএলএম ব্যবসার মাধ্যমে 22 লাখেরও বেশি গ্রাহকের কাছ থেকে 268 কোটি টাকা হাতে নিয়েছে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস নামের একটি প্রতিষ্ঠান। গেল মাসে অভিযান চালিয়ে এই প্রতিষ্ঠানে 6 প্রতারককে গ্রেপ্তার করে পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজউদ্দিন জানান, পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে গ্রাহকদের টাকা উদ্ধারে কাজ করছে পুলিশ। চলতি বছরের জানুয়ারিতে ব্যবসা শুরু করা এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেডের মূল টার্গেট ছিল প্রবাসী বাঙালিরা। প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপস বানিয়ে ই কমার্সের আদলে এমএলএম ব্যবসা চালাতো তারা। 1 বছরে মুনাফা 10 গুণ করার লোভ দেখিয়ে গ্রাহকদের আকৃষ্ট করত প্রতিষ্ঠানটি। অতিরিক্ত মুনাফার লোভে পা দিয়ে এই প্রতিষ্ঠান থেকে পণ্য কিনতে শুরু করেন গ্রাহকরা। 10 মাসে গ্রাহক সংখ্যা ছাড়িয়ে যায় 22 লাখ। এর মধ্যে 5 লাখ প্রবাসী বাংলাদেশি ও বিদেশি নাগরিক। এদের কাছ থেকে প্রতিষ্ঠানটি হাতিয়ে নেয় 268 কোটি টাকা। একদমই নিষিদ্ধ একটা বিষয় তারা পরিচালনা করছিল। তো এটা আমরা এটা দৃষ্টিগোচর করছি যে এই ধরনের যদি আরও কেউ থাকে, বাংলাদেশের জনগণ যেন প্রতারিত না হয়, বিশ্বের জনগণ যেন প্রতারিত না হয়। কারণ এখন তো গ্লোবালাইজেশনের যুগ, বাংলাদেশে নাই। এখানে 5 লক্ষাধিক ক্রেতাই হয়ে গেছে প্রবাসী 22 লক্ষের মধ্যে। গোপন তথ্যের ভিত্তিতে 26 অক্টোবর প্রতিষ্ঠানটির কলাবাগান অফিসে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। ওই অভিযানে গ্রেপ্তার 4 জনের দেয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে এই চক্রের মূল হোতা আলামিন ও জসিমকে গ্রেপ্তার করা হয়। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে এখন রিমান্ডে আনবো, তারপরে সে সমস্ত অর্থই বলতেছে যে ক্যাশ টাকা না, তার সমস্ত টাকাগুলি বিভিন্ন জায়গায় কোথায় আছে এটা আমরা তদন্তে দেখা যাবে। নিষিদ্ধ যেহেতু আমরা এটা মামলা করব, পরবর্তীতে বিষয়গুলো আমরা উপরে আলাপ করে এটা দেখা যাক কিভাবে করা যায়। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করত চক্রটি। আত্মসাৎ করা টাকা উদ্ধারে কাজ করছে পুলিশ। গ্রেপ্তারের সময় প্রতারক চক্রের কাছ থেকে একটি হ্যারিয়ার গাড়ি, 2টি পিকআপ ভ্যান, 6টি ল্যাপটপ সহ প্রতারণা কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র জব্দ করে পুলিশ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন প্রজন্মকে প্রকৃত ইতিহাস জানাতে জেল হত্যার রহস্য উন্মোচন করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ থেকে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ উপড়ে ফেলার শপথে বলিয়ান হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সকালে জাতীয় জেল হত্যা দিবসে ধানমন্ডি 32 নম্বর ও বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রতি বছরের মতো এবারও গভীর শ্রদ্ধায় জেল হত্যা দিবস পালন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচি শুরু হয়। প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়, পরে দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করে সহযোগী সংগঠনগুলো। এ সময় জেল হত্যা প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। অনেক রহস্য এখনো উন্মোচন হয়নি, এ সত্য জানা উচিত এবং এটা উদ্ঘাটন করা উচিত। ইতিহাসে সত্যের স্বার্থে এবং আগামী প্রজন্মকে সব বিষয়ে জানাতে
আমাদের এই বিষয়টি উদ্ঘাটন করে বের করা হবে। পরে নেতারা সরাসরি চলে যান বনানী কবরস্থানে, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও AHM কামারুজ্জামান। নেতাকর্মীদের ভালোবাসা ও শ্রদ্ধায় ফুলে ফুলে ছেয়ে যায় 4 নেতার সমাধি। শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। আজ আমরা শপথ নেব, আমরা আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে তথা সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাদন করে বঙ্গবন্ধুর সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ করব। নেতাকর্মীদের বঙ্গবন্ধু ও 4 নেতার আদর্শ অনুসরণ করতে মনোযোগী হওয়ার তাগিদ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৪৫ বছর পরও জেল হত্যার 10 আসামির সাজা কার্যকর হয়নি। কেবল আব্দুল মাজেদের ফাঁসি হয়েছে বঙ্গবন্ধু হত্যা মামলায়। পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে 8 জনের অবস্থানই চিহ্নিত হয়নি। আইনমন্ত্রী বললেন 2 জনকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। আর অ্যাটর্নি জেনারেল বলেছেন পলাতকদের অনেকেই বিভিন্ন দেশে নাগরিকত্ব পাওয়ায় ফিরিয়ে আনা কঠিন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে হত্যা করা হয় জাতীয় 4 নেতাকে। মামলা হয় পরদিনই, কিন্তু তদন্ত থমকে ছিল 21 বছর। বিচার শুরু হয় 2004 সালে। সে বছরের 20 অক্টোবর 3 জনকে ফাঁসি ও 12 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ঢাকার মহানগর দায়রা জজ আদালত। হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যায় 2013 সালের এপ্রিলে। এই আদালতে 3 আসামির মৃত্যুদণ্ড ও 8 জনের যাবজ্জীবন দণ্ড বহাল থাকে। দণ্ডপ্রাপ্ত 8 আসামির অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি। কেবল জানা গেছে নূর চৌধুরী আছেন কানাডায় ও রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে। তাদের ফিরিয়ে আনাতে সেদেশের সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক বলছেন, এখন সময় এসেছে বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতা হত্যার পরিকল্পনাকারীদের খুঁজে বের করা। সেজন্য শিগগিরই গঠন করা হবে আলাদা কমিশন। এই বৈশ্বিক মহামারী যদি না হতো তাহলে পরে হয়তো এই কমিশনটা অনেক আগেই হয়ে যেত, কিন্তু এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের জন্যই আমাদের এটা দেরি হচ্ছে। এই করোনা ভাইরাস এর প্রকোপটা কমলেই আমরা একটা কমিশন গঠন করব। অ্যাটর্নি জেনারেল বলছেন, রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘদিন তদন্ত বন্ধ ছিল। এ সুযোগে পালিয়েছে আসামিরা, বিদেশে নাগরিকত্বও পেয়েছে তারা। তারা বিভিন্ন দেশে কিন্তু পলাতক অবস্থায় আছেন এবং বিভিন্ন দেশের কিন্তু আর ওদের অন্য ধরনের একটা প্রোটোকল আছে। তারা কিন্তু ওই দেশের নাগরিকত্ব পেয়ে গেছেন অনেকে, যার ফলে তাদেরকে নিয়ে আসাটা কিন্তু এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। সেই আইনি প্রক্রিয়াটা চলছে এবং আর অনেকগুলো দেশে বিভিন্ন ধরনের আইন রয়ে গেছে, সেই আইনগুলো মোকাবেলা করে এদেরকে নিয়ে আসতে হচ্ছে। বঙ্গবন্ধু হত্যা ও জাতীয় 4 নেতাকে হত্যার উদ্দেশ্য মুক্তিযুদ্ধের আদর্শকে বিলীন করে দেয়া বলে মনে করেন সংশ্লিষ্টরা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় 4 নেতার হত্যার ষড়যন্ত্রে জড়িতদের মুখোশ উন্মোচন করার পাশাপাশি বাকি খুনিদের ফিরিয়ে আনার কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে পুরাতন কেন্দ্রীয় কারাগারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় 4 নেতা হত্যায় যারা জড়িত তাদেরকে দেশে ফেরত আনার বিষয়ে সরকার সর্বোচ্চ আন্তরিক। এই ঘটনার সঙ্গে শুধু সশস্ত্র বাহিনী নয়, আরও যারা জড়িত আছে তাদেরও আইনের আওতায় আনতে সরকার কাজ করছে। যে কোনো ঘটনার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। জাতীয় 4 নেতা হত্যার পেছনেও ষড়যন্ত্র ছিল। শুধু বিপথগামী সেনা সদস্য নয়, এর পেছনে আরও বড় ষড়যন্ত্র ছিল। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে অনুষ্ঠানে জাতীয় 4 নেতার হত্যাকাণ্ডে কারা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে কমিশন গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত করার দাবি জানান স্বজনরা। পাশাপাশি আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানানো হয়। বিভিন্ন দেশে যারা অবস্থান করছেন সেই দেশের আইন অনুযায়ী তাদেরকে ফিরিয়ে আনতে হবে, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী আমরা তাদেরকে ফিরিয়ে আনবো এবং যেই রায় প্রদান করেছেন ওই কোর্ট, সেটা কার্যকর হবে ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে মুক্তিযুদ্ধের আদর্শকে সমূলে ধ্বংস করার লক্ষ্য বাস্তবায়নেই জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছিল, এমনটাই মনে করেন ইতিহাসবিদ ও রাজনীতি বিশ্লেষকেরা। তাদের মতে হত্যাকাণ্ডের বিচার হলেও ইতিহাসের স্বার্থে মূল চক্রান্তকারীদের চিহ্নিত করতে একটি কমিশন গঠন জরুরি।
মুক্তিযুদ্ধে বিজয়ের মাত্র ৩.৫ বছরের মাথায় জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়। অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারী ঘাতক চক্র বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় ৪ নেতাকে নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করে, কিন্তু সাড়া না পেয়ে ১৯৭৫ সালের ২২ আগস্ট গ্রেপ্তার করে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও AHM কামরুজ্জামানকে। তারপরও ক্ষান্ত হয়নি কাপুরুষেরা। শেষ পর্যন্ত কারাগারে বন্দী অবস্থায় ৩রা নভেম্বর ভোর ৪টা থেকে ৫:৩০টার মধ্যে ৪ নেতাকে হত্যা করা হয়। যারা সেই স্বাধীনতা চায়নি, যারা স্বাধীনতা বিরোধী বা বাংলাদেশের ভালো যারা চায় না, তারাই কিন্তু ভেবেছে যে বঙ্গবন্ধুকে হত্যা করলে খালি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরপরই জেলখানায় যাদেরকে, যেমন আমার বাবাকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরপরই কিন্তু তাকে গ্রেফতার করা হয়। তাদের ভয় ছিল যে এই ৪ নেতার প্রতি, জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান, যে ওনাদেরকে দিয়ে তারা যে কোনো কিছু করাতে পারবে না। এই ভয়টা ছিল বলেই তারা তাকে শেষ পর্যন্ত তাদেরকে হত্যা করে। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন শুধু ১৫ আগস্টের ঘাতকরাই এ হত্যায় জড়িত, এমন ভাবাটা অতি সরলীকরণ। তারা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিল। ৩ নভেম্বরে এসে আরেকটা গ্রুপ আরেকটা অভ্যুত্থান করে ওই প্রক্রিয়াটাকে ডাইভার্ট করে দেয়। এই ৪ নেতা যে নিহত হলেন, এটা কে করেছে তার চাইতে বড় প্রশ্ন হলো যে এটার বিরোধিতা কেউ করেনি, এটা হয়ে গেছে এবং পরস্পরের যোগ সাজসে হয়ে থাকলে এটা আমি অবাক হব না, কারণ এই ৩রা নভেম্বরের অভ্যুত্থানের রূপকল্পের মধ্যে এই ৪ নেতা ছিলেন না। কাজেই ঘাতকদের বিচারের পাশাপাশি পরিকল্পনাকারী, মদতদাতা ও নির্দেশদাতাদের ভূমিকা উন্মোচনে রাষ্ট্রীয় উদ্যোগের তাগিদ ইতিহাসবিদদের। 15ই আগস্ট সম্পর্কে যেমন আমি বলেছি যে পূর্ণাঙ্গ তদন্ত কমিশন করা দরকার, জেল হত্যা সংক্রান্ত তদন্ত কমিশন করতে হবে, কারণ খুনের উত্তরাধিকার আর রক্তের উত্তরাধিকারকে বন্ধ করতে হলে সঠিক বিচার করতে হবে সঠিক প্রেক্ষাপটে। তাদের মতে হত্যাকাণ্ডের চক্রান্ত উন্মোচনে এ 2 কমিশনের তদন্ত প্রতিবেদন ও পর্যবেক্ষণ দেশে রাজনৈতিক হত্যা ও মুক্তিযুদ্ধের আদর্শ বিরোধিতার বিষয়কে আরও স্পষ্ট করবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগ রিয়ালের টিকে থাকার লড়াই আজ। আমরা একটু অপেক্ষা করছি। ডিসেম্বরে উদ্বোধন হচ্ছে না পুরান ঢাকার কারা জাদুঘর নির্মাণের সময় লাগবে আরও 2 বছর। খালেদা জিয়ার অবস্থান ও করোনার কারণে কাজ পিছিয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। তবে এরই মধ্যে নকশা তৈরির কাজ শেষ হয়েছে। এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার স্মৃতি বিজড়িত ৩৬টি ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ করা হবে। ব্রিটিশ আমলে ১৭৮৮ সালে ক্রিমিনাল ওয়ার্ড নির্মাণের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এই কারাগার। কালের পরিক্রমার পর তার রূপ নেয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তবে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অসংখ্য দেশপ্রেমিক কারাবন্দী ছিলেন এখানে। পরে জাতীয় ৪ নেতাকে এখানেই হত্যা করা হয় ৭৫-এর ৩রা নভেম্বর। ২২৮ বছরের পুরনো এই কারাগার থেকে ২০১৬ সালে বন্দীদের নেওয়া হয় কেরানীগঞ্জ নতুন কেন্দ্রীয় কারাগারে। এখন এখানে চলছে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়নের কাজ। এতে ভেঙে ফেলা হচ্ছে ৯৫টি ভবন আর ৩৬টি স্থাপনা সংরক্ষণ করা হবে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্মারক হিসেবে। আমাদের জাতীয় ৪ নেতা, আমরা জানি ১৯৭৫ সালে ৩রা নভেম্বর ওনাদেরকে এখানে নৃশংসভাবে হত্যা করা হয়। তো ওই প্রেমিসটাতেও আপনারা জানেন যে এখানে আসলে মানুষ আসলে এক্স্যাক্টলি জানেও না যে আসলে এই অংশটা কোথায়। তো এই অংশটাতে আমরা কিন্তু আমাদের চিন্তাভাবনাটা এরকম যে একই সাথে এটা মানুষ এটা ভিজিট করবে এবং সেখানে ভিজিটররা আসার জন্য যেসব ফেসিলিটিস যুক্ত করা দরকার, অ্যামেনিটিস যুক্ত করা দরকার, সেগুলো আমরা যুক্ত করেছি। ৬০৭ কোটি ৩৫ লাখ টাকার এই প্রকল্প ২০১৮ সালের জুলাই শুরু হয়ে চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। তবে বিএনপির নেত্রী খালেদা জিয়ার অবস্থান ও করোনার কারণে লম্বা সময় কাজ বন্ধ।
তাই প্রকল্পের মেয়াদ বাড়ছে আরও 2 বছর। প্রকল্পটির মেয়াদ আরো 2 বছরের বাড়ানোর জন্য প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ আগামী 1 জানুয়ারি থেকে 2 বছর 31 ডিসেম্বর 2022 পর্যন্ত প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করার জন্য প্রস্তাব করা হয়েছে। এই বর্ধিত সময়ে আমরা প্রকল্পটি বাস্তবায়ন করতে সক্ষম হব। এখানকার 27 একর জমির 12 একরে হবে স্কুল, পার্ক, শপিং মল, কমিউনিটি সেন্টার সহ 600 গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে যন্ত্রপাতি কেনায় অনিয়মের অভিযোগে এক ঠিকাদার ও 5 প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সকালে চট্টগ্রাম সংস্থার বিভাগীয় কার্যালয়ে মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরী। মামলার 6 আসামি হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ারটেক ইন্টারন্যাশনালের মালিক আব্দুল আলিম, শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী ভূমি বিজয় দত্ত, পিডিবির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু ইউসুফ, তোফাজ্জল হোসেন, নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান সরকার ও পিডিবির প্রতিষ্ঠান নেসকো লিমিটেডের প্রধান প্রকৌশলী AH কামাল। মামলার এজাহারে বলা হয় 2016 সালে পিডিবির ক্রয় পরিদপ্তর পাম্প কেনার জন্য 7 সদস্যের একটি দরপত্র মূল্যায়ন কমিটি গঠন করে। কমিটির শর্তানুসারে ঠিকাদারের কাজ পাওয়ারটেক ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান পায়। পরে তারা ভারত থেকে আমদানি করে বৈদ্যুতিক বিশেষ পাম্পগুলো সরবরাহ করে। দুদকের অনুসন্ধান অনুযায়ী 3,65,000 মার্কিন ডলার মূল্যে পিডিবির সাথে চুক্তি সম্পাদন করে সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু 2018-19 সালে এলসির মাধ্যমে প্রতিষ্ঠানটি মাত্র $30,017 ভারতে পাঠায়। বাকি অর্থ আসামিরা হাতিয়ে নিয়েছেন বলে দুদকের এজাহারে বলা হয়েছে। 4 দিন পর বরিশাল শেরেবাংলা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছে। তাদের দাবির মুখে কর্তৃপক্ষের সাথে চিকিৎসকদের সমঝোতা হয়। এর আগে সকাল থেকে 4র্থ দিনের মতো শুরু করে কর্মবিরতি। এতে চরম দুর্ভোগে সেবা নিতে আসা রোগীরা। 3 দফা দাবিতে শনিবার দুপুর থেকে ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু করে। রোগী ও তাদের স্বজনরা জানান, চিকিৎসা না পেয়ে চরম ভোগান্তিতে দিন কাটছে তাদের। প্রয়োজনেও বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসকদের দেখা পাচ্ছেন না তারা। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চিকিৎসক সংকটে থাকা এই হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরাই 24 ঘন্টা ওয়ার্ডগুলোতে চিকিৎসা সেবায় নিয়োজিত থাকে। আর তাই ধর্মঘটের কারণে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। গত 21 অক্টোবর সহকারী রেজিস্ট্রার মাসুদ খান, ইন্টার্ন চিকিৎসকদের সভাপতি সজল পান্ডে এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সহ আরও 8 থেকে 10 জনের বিরুদ্ধে তার উপর হামলার অভিযোগ করেন পরিচারকের কাছে। পরদিন ইন্টার্ন চিকিৎসকেরা একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নেওয়ার পাল্টা অভিযোগ আনেন মাসুদের বিরুদ্ধে। এরপর 30 অক্টোবর 10 জন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন মাসুদ। রাজধানীতে শিশু কিশোরদের জন্য নেই পর্যাপ্ত খেলার মাঠ। 2 সিটির 235টি মাঠের বেশিরভাগই দখলদারদের হাতে। শিশুর শারীরিক মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই জানিয়ে তা উদ্ধারের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে দক্ষিণ ঢাকায় মাঠের জন্য 20 একর জমি উদ্ধারের কথা জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। সবুজ মাঠের সঙ্গে পরিচয় নেই উন্মুক্ত পরিসরে খেলার সুযোগ। অবসরে তাই এভাবেই খেলার চেষ্টা শিশু কিশোরদের। স্কুলের কোনো মাঠ নাই, বাসার আশেপাশেও কোনো মাঠ নাই, ছাদে আমরা ছোট জায়গায় কোনো মতে খেলছি। আমাদের তো কোনো খেলার জায়গায় নেই, কোথায় খেলবো? এর জন্যই আমরা ছাদে খেলতে আসি। জনসংখ্যা অনুপাতে ঢাকায় খেলার মাঠ থাকার কথা 1300, সেখানে 2 সিটিতে মাঠের সংখ্যা 235টি। এর মধ্যে আবার 42টিতে আছে সাধারণের প্রবেশাধিকার। সেখানেও দেখা গেছে ওয়াটার পাম্প, দোকান, নির্মাণ সামগ্রীর নানা উপকরণ। নগর পরিকল্পনাবিদেরা বলছেন, দখল হওয়া মাঠ উদ্ধারে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। খেলাধুলা করতে না পারা শিশুরা নানা সমস্যায় ভোগে বলে সতর্ক করেছেন মনোরোগ বিশেষজ্ঞরা। তারা ছুটোছুটি করে, হইচই করে, দৌড়দৌড়ি করে, এতে করে তাদের হার্টের পাম্পিং ক্ষমতা বাড়ে, জয়কে ধারণ করার শক্তি বাড়ে। এতে করে তাদের টলারেন্স লেভেল যখন বাড়ে, যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার শক্তিও বাড়ে। মেয়ররা তাদের কাউন্সিলরদেরকে নিয়ে সকল মাঠগুলোর বন্দোবস্ত তাদের হাতে নেবেন এবং সেগুলোকে শিশুতোষ করে পরিচালনার মাধ্যমে শিশুদের জন্য উন্মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করবেন। উত্তর ঢাকায় 25টি মাঠ উদ্ধারে কাজ চলছে, আর দক্ষিণে মাঠের জন্য 20 একর জমি উদ্ধার করা হয়েছে। প্রতি ওয়ার্ডে মাঠ রাখার পরিকল্পনা
মেয়র শেখ ফজলে নূর তাপসের। 10 একর জমি আমরা অবমুক্ত করেছি, দখলমুক্ত করেছি। ওয়ার্ড ভিত্তিক আমরা খেলার মাঠ রাখার পরিবেশটা সৃষ্টি করব। অন্তত পক্ষে প্রত্যেকটা ওয়ার্ডে যেন একটি ন্যূনতম পর্যাপ্ত খেলার মাঠ থাকে, যাতে করে ছেলেমেয়েরা খেলতে পারে, সেদিকে আমরা প্রাথমিকভাবে নজর দিচ্ছি। রাজধানীর প্রতিটি ওয়ার্ডে শিশু কিশোরদের জন্য একটি করে মাঠ থাকার কথা। রাজুকের নীতিমালায় বলা আছে, আবাসিক এলাকার সেক্টর প্রতি থাকতে হবে একটি করে খেলার মাঠ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্টোবরে আবারও কমেছে রপ্তানি আয়। এ সময় $294.78 পণ্য রপ্তানি হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 6.03% কম। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সবশেষ হালনাগাদ পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য। এছাড়া গেল বছরের একই সময়ের চেয়ে 4.08% রপ্তানি আয় কমেছে। অক্টোবরে রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাতে 1.2% আয় কমেছে। আয় কমেছে বিশেষায়িত টেক্সটাইল খাতেও। চামড়া খাতেও একদিনে বিশ্বজুড়ে করোনায় আরও 5,000 মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 4,33,000 মানুষের দেহে। এ নিয়ে বিশ্বের 216টি দেশ ও অঞ্চলে করোনায় মোট মৃত্যু 12,10,000-এর বেশি, মোট আক্রান্ত 4,72,00,000। এর মধ্যে যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় করোনায় 446 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 76,000 মানুষ। ফ্রান্সে একদিনে করোনায় মারা গেছে 416 জন, নতুন শনাক্ত 52,000। জার্মানিতে সোমবার 16,000 রোগী মিলেছে। দেশটিতে সোমবার থেকে শুরু হয়েছে আংশিক লকডাউন। স্পেনে 18,000 এবং ইতালিতে 22,000 রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যে সোমবার 19,000 মানুষের দেহে মিলেছে করোনা ভাইরাসের অস্তিত্ব। 7 মাস পর স্কুল খুলে দেওয়া হয়েছে কিউবার হাভানায়। গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর থেসসালোনিকিতে সংক্রমণ বাড়ায় লকডাউন জারি হয়েছে, থাকছে রাত্রিকালীন কারফিউ। এদিকে পর্তুগালে সংক্রমণ বাড়ায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন পর্তুগিজ প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কস্তা। চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লক্ষ্যে ইন্টার মিলানের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 2টায়। একই সময়ে আটালান্টার চ্যালেঞ্জ নেবে লিভারপুল। সালজবুর্গের অতিথি বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। আর ম্যান সিটি আতিথ্য দেবে অলিম্পিয়াকোসকে। এর আগে রাত 11:55 লোকোমোটিভ মস্কোর মাঠে নামবে আতলেতিকো মাদ্রিদ। চলতি মৌসুমে লা লিগায় যতটা দাপুটে, চ্যাম্পিয়ন্স লিগে ঠিক ততটাই ম্লান রিয়াল। শাখতার লজ্জা আর মুনশেন গ্লাডবাখ হোঁচটে টেবিল ও আত্মবিশ্বাস দুটোরই তলানিতে লস ব্লাঙ্কস। অন্যদিকে সেরিয়াতে সমৃদ্ধ ইন্টার ইউরোপ সেরার লড়াইয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণে বারবার ব্যর্থ। প্রথম জয়ের খোঁজে থাকা দুই জায়ান্টের দ্বৈরথ ফাইনালের রোমাঞ্চ ছড়াবে। রক্ষণ দেয়াল রামোসের প্রত্যাবর্তন ভারানের সাথে সেন্টার ব্যাকের শক্তি বাড়িয়েছে। জিদানের আশার প্রদীপ দুই অভিজ্ঞ বেনজেমা হ্যাজার্ড। এখন প্রতিটি ম্যাচই ফাইনালের মতো। ইন্টারের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে জিততে চাই। ছেলেরাও ছন্দে ফিরেছে, আশা করি ফল পক্ষে আসবে। গত আসরে গ্রুপ পর্বে আটকে গিয়েছিল ইন্টার। এবার রিয়ালকে হতাশ করে এগিয়ে যাওয়ার লক্ষ্য নেরাজ্জুরিদের। তবে চোট সমস্যায় টপ স্কোরার লুকাকুকে পাচ্ছেন না কোচ কন্তে। আস্থায় পরিণত হতে পারেননি সানচেজও। মাদ্রিদে আমরা কোণঠাসা হয়ে খেলবো না, ভয়ডরহীন খেলবো। সুযোগ আসবে, সেগুলো কাজে লাগিয়ে জয় আসবে। টানা 13 ম্যাচ অপরাজেয় বায়ার্ন ছুটছে দুরন্ত গতিতে। বিশ্রাম শেষে সালজবুর্গ ম্যাচে ফিরছেন লেভানডস্কি, গোরেৎস্কা, লুকাস হার্নান্দেস। চোটের কারণে সাইড বেঞ্চে থাকছেন আলফোনসো ডেভিস। ইতালিতে ম্যাচ মানেই লিভারপুলের ভয়। সবশেষ 3 সফরে ব্যর্থ অল রেডস। ভাগ্য বদলাতে এবার আটালান্টা পরীক্ষা। 2 জয় পেলেও দলের অস্বস্তি, রক্ষণ দুর্বলতা। তবে সালা, মানে, ফিরমিনোর ফ্যাবুলাস ট্রাইডেন্টসের পাশাপাশি ক্লপের আস্থায় দিয়েগো জোতা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে লিডস ইউনাইটেডকে 4-1 গোলে বিধ্বস্ত করেছে লেস্টার সিটি। এই জয়ে টেবিলের 2-এ উঠে এসেছে দ্য ফক্সেস। এলান রোডে ম্যাচের হার্ভি বার্নসের গোলে 2 মিনিটেই লিড নেয় লেস্টার। বিরতির আগে ব্যবধান বাড়ান ইয়োরি তিয়েলেমাস। দ্বিতীয়ার্ধে লিডসের হয়ে 1 গোল শোধ দেন স্টুয়ার্ট ডালাস। পরে চেষ্টা চালালেও জালের দেখা পায়নি স্বাগতিকেরা। উল্টো 76 মিনিটে স্কোর লাইন 3-1 করেন ডেমি বার্ডি। শেষ মুহূর্তে গোলের জোড়া পূর্ণ করে জয়ের ব্যবধান বাড়ান ইয়োরি তিয়েলেমাস। 7 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ লেস্টার সিটি। সমান সংখ্যক ম্যাচে 1 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল।
শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে গুরুতর অসুস্থ নন সাবেক বিশ্বকাপ জয়ী ফুটবলার। নিয়মিত চেক আপের অংশ হিসেবে লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভর্তি হয়েছেন মারাদোনা। বেশ কিছু টেস্ট ও কয়েকদিনের জন্য চিকিৎসাধীন থাকবেন তিনি। গেল 30 অক্টোবর 60 পেরিয়ে 61তে পা দেন এই ফুটবল বিস্ময়। গেল বছর পাকস্থলীতে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আর্জেন্টাইন লেজেন্ড। 2018 বিশ্বকাপ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এর আগে 2004 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মারাদোনা। আইপিএলে প্লে অফ নিশ্চিতের রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্লে অফ নির্ধারণ এটাই প্রমাণ করে আসর কতটা জমজমাট হয়েছে। ডিকক, ঈশান কিষান, বুমরাহদের নৈপুণ্যে শেষ 4 নিশ্চিত করে মুম্বাই। হায়দ্রাবাদকে হারিয়ে আত্মবিশ্বাস ধরে রাখার লক্ষ্য 4 বারের চ্যাম্পিয়নদের। চোটের কারণে এই ম্যাচেও অনিশ্চিত রোহিত শর্মা। হার্দিক পান্ডিয়ার অন্তর্ভুক্তি দলে ভারসাম্য ফেরাতে পারে, বিপরীতে শেষ 4-এর কঠিন সমীকরণ পারফরম্যান্স দিয়ে সহজ করতে চায় হায়দ্রাবাদ। জয় পেতে উইনিং কম্বিনেশন ধরে রাখতে চায় ওয়ার্নারের দল। গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দ্রাবাদের স্পটলাইটে থাকছেন ঋদ্ধিমান সাহা। মুম্বাই হায়দ্রাবাদ ম্যাচের ওপর নির্ভর করবে কলকাতার প্লে অফ ভাগ্য। মুম্বাই জিতলে কোয়ালিফাই করবে কলকাতা। আসন্ন বঙ্গবন্ধু টি-20 কাপে ক্রিকেটারদের ফিটনেস দেখতে হবে ইয়ো টেস্টে। তারই ধারাবাহিকতায় প্রথম দিন ট্রায়াল দিয়েছেন তামিম সহ জাতীয় দলের 7 ক্রিকেটার। সর্বোচ্চ 22.1 নম্বর তুলেছেন পেসার আলামিন। বিসিবির প্রধান চিকিৎসক বলেছেন, আধুনিক এই পদ্ধতির সঙ্গে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং হলেও ক্রিকেটারদের ফিটনেস বাড়াতে সাহায্য করবে ইয়ো টেস্ট। টাইগারদের ফিটনেস পরীক্ষায় এতদিন বিপ টেস্ট অনুসরণ করা হতো। এই প্রথম মানদণ্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে ইয়ো টেস্ট। যদিও ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় অনেক আগে থেকেই ব্যবহৃত হচ্ছে এই পদ্ধতি। ভারতে ইয়ো টেস্টের ন্যূনতম মানদণ্ড 16.1, পাকিস্তান ও শ্রীলঙ্কায় 17.4, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে 19। বিপ টেস্ট ও ইয়ো টেস্ট অনেকটা কাছাকাছি। মূল পার্থক্য, বিপ টেস্টে বিভিন্ন ধাপে দৌড়াতে হয় টানা। ইয়ো টেস্টে বিভিন্ন ধাপের মধ্যে 5 থেকে 10 সেকেন্ড বিরতি নেওয়ার সুযোগ থাকে, তবে ধাপগুলোতে পর্যায়ক্রমে কমে আসে দৌড়ানোর সময়। ক্রিকেটারদের সাধারণত স্ট্যামিনা, স্ট্রেংথ, পাওয়ার, ফ্লেক্সিবিলিটি, এজিলিটি এ ধরনের বেশ কিছু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। এর মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা হচ্ছে এন্ডুরেন্স অথবা স্ট্যামিনা বা দমের পরীক্ষা। এই দমের পরীক্ষার জন্য সারা পৃথিবীতে বেশ কিছু পদ্ধতি প্রচলিত আছে, যার মধ্যে বিপ টেস্ট অথবা ব্লিপ টেস্ট এবং ইয়ো টেস্ট খুবই জনপ্রিয়। প্রথম দিন ট্রায়ালে অংশ নেওয়া ক্রিকেটারদের বেঞ্চমার্ক বেঁধে দেওয়া হয় 17-18। 7 ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ 22.1 তুলেছেন পেসার আলামিন। বিপ টেস্টের মতো হলেও ইয়ো ফিটনেস পরীক্ষা অন্যগুলোর চাইতে কঠিন ও কষ্টসাধ্য। জাতীয় দলের আগে এইচপি স্কোয়াডের অনুশীলন শুরুর দিনেই হয়েছে ইয়ো টেস্ট। বিপ টেস্টে 11 অথবা 11-এর উপরের স্কোরকে সাধারণত সন্তোষজনক বলে ধরে নেওয়া হয় এবং অনেক ক্রিকেট কোচ অথবা ক্রিকেট অথরিটি 11-এর উপরের স্কোরকে বেঞ্চমার্ক বলে মনে করেন। আর ইয়ো টেস্টে 16-17 এরকম স্কোরকে অনেকেই সন্তোষজনক বলে ধরে নেয়। এ মাসের 3য় সপ্তাহে মাঠে গড়াচ্ছে টি-20 কাপ। তার আগে ইয়ো টেস্ট দেবেন ক্রিকেটাররা। পাশ করলেই মিলবে 20 ওভারের ক্রিকেট খেলার ছাড়পত্র। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।